বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত উত্তেজনা যেন দিন দিন নতুন রূপ ধারণ করছে। এক প্রকার পায়ে পাড়া দিয়ে বিবাদে জড়ানোর চেষ্টা করছে দিল্লি। কোনো ইস্যু ছাড়াই সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে বিএসএফ। সংঘাতে জড়াচ্ছে দুই সীমান্তের বাসিন্দারা। কখনো কখনো বিজিবি বিএসএফও মুখোমুখি দাঁড়াচ্ছে। সীমান্তে যে কাঁটাতার নিয়ে বিবাদে জড়ানোর চেষ্টা করছে ভারত, সেই কাঁটাতার নিয়ে ভারতের ভেতরেও বিবাদ রয়েছে। নবাবগঞ্জের শিবগঞ্জে আজও সীমান্ত উত্তেজনা, থমথমে অবস্থা চৌকা গ্রামে। ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ গ্রামবাসী। বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে। ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে বাংলাদেশের জনগণ এবং বিজিবি। আমরা প্রস্তুত আছি সীমান্তে। ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা চলছে এবং এভাবে বলা যায় যে এটা ক্রমাগত বাড়ছে। গতকাল আমরা অনেকে খেয়াল করেছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং এটা বড় বিপদের একটা আলামত তো বটেই। একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফালাতে হবে। এই দেশের 18 কোটি মানুষ এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এই মুহূর্তে কি অবস্থা? পরিস্থিতি কি স্বাভাবিক একেবারে, নাকি কোনো উত্তেজনা বিরাজ করছে এখনো? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও আজও উত্তেজনা ও থমথমে অবস্থা এবং এই মুহূর্তে চলা ঘটনা নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত খবরগুলো দেখে আসি। নবাবগঞ্জের শিবগঞ্জে আজও সীমান্ত উত্তেজনা, থমথমে অবস্থা চৌকা গ্রামে। ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ গ্রামবাসী। বিস্তারিত জানাতে সীমান্ত এলাকায় আছেন রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিবুল, জানাবে যে সীমান্তে আজকে কি পরিস্থিতি এবং বিজিবি কি বলছে আজ? সাকিব, সকাল থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের যে কিরণগঞ্জ বিওপি আছে এবং চৌকা বিওপি এর মাঝখানের যে সীমান্ত, সেখানে বিজিবির টহল জোরদার দেখেছে এবং সকাল থেকেই কৃষকরা কিন্তু এই তাদের যে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ সেখানে এসেছে এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দেখেছে এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত ফসলগুলো রয়েছে যেগুলো নিয়ে যাওয়ার মতো সেগুলো তারা এখান থেকে নিয়ে গেছেন এবং অবশিষ্ট ফসল রক্ষার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে যখন বিজিবির পেট্রোলিং হয় তখন তারা কিন্তু এই ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা থেকে কৃষকদেরকে সরিয়ে দিয়েছেন এবং এইখানে যাতে করে বিএসএফ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু করতে না পারে সে কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে নিয়মিত টহল সেটি জোরদার করেছেন। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, গ্রামবাসীরা বলছেন গতকালকে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই রকম যেন আজকে কোনোভাবে হতে না পারে, সে কারণে নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়েছেন। গত রাত্রেও আমরা দেখেছি তারা সমন্বিতভাবে থেকেছেন, আলাপ করেছেন এবং যে কোনো ধরনের ঘটনা প্রতিহত করা এবং বিজিবির সাথে তারা তাদের যে যোগাযোগটি সেটি বাড়িয়ে রেখেছেন। যে কোনো জায়গায় কোনো ধরনের পরিস্থিতি খারাপ দেখলে তারা বিজিবিকে সেটি জানাবেন। এবং এখন আমরা চৌকা সীমান্তের যে জায়গাটিতে আছি এখানেও লক্ষ্য করছি আমাদের পেছনে যে সরিষার ক্ষেত তার কিছুটা দূরেই কিন্তু আসলে ভারতীয় সীমানা এবং সেখানে আমরা দেখছি যে বিজিবি অবস্থা নিয়ে আছেন। কিছুক্ষণ আগে টহল দেখছিলাম, এখন তারা ক্ষেতের বিভিন্ন জায়গায় বসে আছেন এবং কোনো কৃষক যেন এখানে আসতে না পারে সেইভাবেই কিন্তু সচেতন করা হচ্ছে এবং এখানে গণমাধ্যম কর্মীদেরকেও বলা হয়েছে নির্দিষ্ট দূরত্ব থেকে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেভাবেই আসলে থাকার জন্য। তো এখন পর্যন্ত আমরা আসলে সাকিব যেটি দেখছি যে এক্ষেত্রে বিজিবি যেটি বলেছে যে গতকালকে আসলে বিএসএফ এর সাথে তারা একটি পতাকা বৈঠক করেছে এবং বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে তাৎক্ষণিকভাবে বিএসএফ তারা কিন্তু 150 গজ পর্যন্ত ভারতীয় সীমান্তের দিকে চলে গেছে এবং ভারতীয় যারা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছে। গতকালকে সীমান্তে যে 6 থেকে 7টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে যেটি সীমান্ত আইনের লঙ্ঘন, এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা সেগুলো সীমান্ত আইন লঙ্ঘন। এটাতে কঠোরভাবে কিন্তু আসলে বিজিবি প্রতিবাদ জানিয়েছে বিএসএফকে এবং বিএসএফ এতে দুঃখ প্রকাশ করেছে এবং গতকালকে কিন্তু বিজিবি 59-এর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি এবং একই সাথে একটি ছবির মধ্য দিয়ে দেখানো হয়েছে যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্য দিয়ে বিএসএফ এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে। যেহেতু গতকালকে এইরকম একটি পরিস্থিতি হয়েছে যার কারণে কিন্তু রাত থেকে এখন পর্যন্ত গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, একটা শঙ্কিতভাবে তারা আছেন যে কখন আসলে বিএসএফ আবারও কোনো ধরনের উস্কানি দেয় কিনা। তবে এ ধরনের কোনো ধরনের উস্কানিতে তারা পা দিবেন না বলে হচ্ছে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন এবং এখনো পর্যন্ত বিজিবি যেটি বলছেন যে তাদের টহল জোরদার রেখেছে এবং গ্রামবাসীদের মনোবল ঠিক রাখার জন্য গ্রামেও কিন্তু তারা ঘুরছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন। লেট মি বি ভেরি ক্লিয়ার, যখন আমি অধিনায়ক হিসেবে পতাকা বৈঠক করলাম আমি বিএসএফ এর কাছে দুইটা রিকোয়েস্ট করেছি। সেটা হচ্ছে
যেহেতু ভারতীয় জনগণ বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে এই ভারতীয় জনগণ সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য, এবং শূন্য লাইনে বিএসএফ এর অতিরিক্ত জনবল মোতায়েন ছিল, এই বিএসএফ এর অতিরিক্ত জনবল মোতায়েন সরানোর জন্য আমার রিকোয়েস্ট কিন্তু 5 মিনিটের মধ্যে ভারতীয় বিএসএফ এবং তাদের জনগণ আমার রিকোয়েস্ট শুনেছে। ইন দি কাউন্টার পার্ট, আমি বাংলাদেশের জনগণ যারা ছিল, মেম্বার এবং চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশি জনগণকে রিকোয়েস্ট করেছি যে তোমরা সীমান্ত এলাকা থেকে সরে যাও, এই মানুষের ফসলের ক্ষতি করুন। ওরা শুনেছে, বাট ইট টুক 2 আওয়ার, 2 ঘন্টা সময় নিয়েছে। বাই দিস টাইম এই এলাকার কৃষকের ধানের জমি বা বিভিন্ন ফসলের জমি একেবারে ম্লান করে দিয়েছে। তো এটা আমাদের আলটিমেটলি আমাদের দেশের ক্ষতি। সীমান্ত এলাকায় উত্তেজনা হলে আলটিমেটলি এই এলাকার কৃষকের ক্ষতি হচ্ছে। তো এই এলাকায় যেন উত্তেজনা না হয়, উত্তেজনা প্রশমিত করার জন্য আমরা কাজ করছি, এবং বর্ডারে এটাই আমাদের কাজ, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি উই আর ট্রেন ফর দিস। তাই বলে এখন যারা এই কাজগুলি আমাদেরকে করতে দেন, আমাদের সহযোগিতার জন্য এলাকার জনগণ আছে, আমরা জনগণের সাথে কাজ করছি। এখন বর্তমানে আমরা যেটা করছি, আমরা এলাকায় যে মত বিনিময় সভা করছি, আমাদের জনগণ যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে এবং পরিস্থিতি যেন আমরা এই স্বাভাবিক অবস্থাটা কন্টিনিউ করতে পারি। এইটার ব্যাপারে আমরা যখন প্রটেস্ট করেছি, এই গ্রামবাসী সহ আমরা এলাকাবাসী সহ বিজিবি প্রটেস্ট করেছি, এটা কাজটা বন্ধ হয়ে গেছে। এবং এই ব্যাপারে বাংলাদেশের উচ্চ পর্যায়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক এটা ব্রিফিং করা হয়েছে। আপনারা কি উচ্চ পর্যায়ে চান? যেহেতু এটা উচ্চ পর্যায়ে আছে, ওই ব্যাপারে কোনো সমস্যা নাই। এখন যেহেতু এই গাছ কাটাকে কেন্দ্র করে এটাকে তো আরও আমরা উত্তেজনা পরিবেশ সৃষ্টি করতে পারি, এবং যেহেতু একদিনের মধ্যে এটা প্রশমিত হয়েছে, এখন সীমান্তে বিএসএফ এবং বিজিবি আমরা টহল করছি, পরিস্থিতি খুবই স্বাভাবিক। আমরা এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা কন্টিনিউ করতে চাই। এই কন্টিনিউ করার জন্য জনগণ আমাদের পাশে আছে, জনগণের সাপোর্ট নিয়ে আমরা কাজ করতে চাই। বর্তমান পরিস্থিতি অলরেডি নজরদারি আমাদের বৃদ্ধি করা আছে, আপনারা দেখছেন দিনে এবং রাতে আমাদের টহল কার্যক্রম চলমান। ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা চলছে এবং এভাবে বলা যায় যে এটা ক্রমাগত বাড়ছে। গতকাল আমরা অনেকে খেয়াল করেছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যা হয়েছে সেটা ভয়ঙ্কর, এবং এটা বড় বিপদের একটা আলামত তো বটেই। সেই জায়গায় আসবো, তার আগে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই গত বেশ কয়েকদিন, 8-10 দিন হবে, বিভিন্ন জায়গায় সীমান্তের বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে। বিজিবি বিএসএফ মুখোমুখি হয়েছে, জনগণ কখনো কখনো বিজিবির সাথে গিয়ে দাঁড়িয়েছে। নট অনলি দ্যাট, দুই দেশ পরস্পরের দূতকে ডেকে এই সীমান্ত বিষয়ে সতর্ক করেছে, জবাবদিহিতা চেয়েছে। তার মানে ব্যাপারটা অফিসিয়ালিও চলে গেছে। বেড়া দিয়ে মূল সমস্যাটা তৈরি হয়েছিল ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে, মানে সীমান্তের সমস্যাটা। শূন্যরেখা থেকে 150 গজ পর্যন্ত একটা ফাঁকা জায়গা থাকতে হয়, এই মাঝের জায়গাটায় কাঁটাতারের বেড়া দেওয়া যায় না। বাংলাদেশ পক্ষ অভিযোগ করেছে ভারত শূন্যরেখা থেকে 150 গজের মাঝের যে জায়গা সেখানে বেড়া দিচ্ছিল, ফলে বিজিবি বাধা দিয়েছে, এবং এই বিজিবির বাধার কারণেই কোনো জায়গায় ভারত বেড়া নির্মাণ করতে পারেনি, এবং এই নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়ে আবার কোনো জায়গায় তারা সেটা করে উঠতে পারেনি। ফলে একটা উত্তেজনা আসলে চলছিল, এবং একটা প্রভোগ করার টেন্ডেন্সি আছে ভারতের দিক থেকে। আবার উল্টো ভারতের মিডিয়া যদি আমরা দেখি, ভারতের বেশ কয়েকটা জায়গা যেখানে নিয়মিত বাংলাদেশ সম্পর্কে কথা বলা হয়, সেখানে বাংলাদেশ প্রভোগ করছে এই ধরনের আলাপ তোলার চেষ্টা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ঘটনা ঘটার আগে আমার মনে হয় একটা জিনিস, দহগ্রামে যা হয়েছে সেটা একটু যদি দেখি, সেটা আমাদেরকে সাহায্য করবে। ওখানেও কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে আমরা জানি এই ছিটমহলটা মূলত ভারতের ভূখণ্ডে অবস্থিত, 3 বিঘা করিডোর দিয়ে ওখানকার জনগণ বাংলাদেশে চলাচল করে। এক চুক্তির বলে এটা এখন মানে পুরো সময় খোলা থাকার কথা আছে, কিন্তু নানা রকম সংকট তৈরি করা হয়েছে। ওখানেও কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, এবং সেই বেড়া দিয়ে নানান রকম সংকট তৈরি করা হয়েছে। ওখানে 3 বিঘা দিয়ে বাস যেতে দেওয়া হচ্ছে না, ট্রাকে পণ্য পরিবহন করতে দেওয়া হচ্ছে না, চরম সংকট আছে। এবং এখানে একজনের একটা মন্তব্য আছে, সেই মন্তব্য যদি পড়ি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। আমি আসবো যে ভারত কেন আসলে এই কাজটা করতে চাচ্ছে, এই মন্তব্য ইটস ভেরি ক্লিয়ার। আমরা ওই মন্তব্যে আসার আগে চাঁপাইনবাবগঞ্জের ঘটনার কথা বলি। এটা খুব বড় ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে দুই দেশের জনগণ এবার মুখোমুখি হয়ে গেছে, এবং ভবিষ্যতে বাংলাদেশের সীমান্তরক্ষীদের নিশ্চিত হতে হবে যে কোনো সংকটে আসলে জনগণকে সামনে আনবো কিনা। আমরা জানি এর আগের বার যখন সীমান্তে সংঘর্ষ বা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তখন জনগণ বিজেপির পাশে দাঁড়িয়েছে এসে, এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সেটাকে অভিনন্দন জানিয়েছেন। এটা এই সাহসিকতা নিশ্চিতভাবেই একটা অভিনন্দন জানানোর ব্যাপার। কিন্তু একই সাথে এই প্রশ্নটা আসে, আমাদের একটা প্রফেশনাল বাহিনী আছে যাদেরকে আমরা রিলাই করতে চাই যে ভারতের যে কোনো রকম হুমকি বা যে কোনো রকম তার দিক থেকে প্রভোকেশনের মুখে আমাদের বাহিনী যথেষ্ট ভালো পারফর্ম করবে, তাহলে আমাদের জনগণ সেখানে গিয়ে কেন দাঁড়াবে, এই প্রশ্ন আসতে পারে। এবং এই ধরনের ঘটনা যেখানে যে কোনো মুহূর্তে গোলাগুলি হয়ে যাওয়ার পরিস্থিতি থাকে, সেখানে জনগণের দাঁড়ানোটা হয়তো বা ঠিক হচ্ছে না, বা ঠিক হচ্ছে না আমরা বলতেই পারি। গতকাল চাঁপাইনবাবগঞ্জে এবার পাল্টা হলো, আমরা ধারণা করতে পারি যে ভারত এটা কৌশল করেই করেছে। এবার যেহেতু
অনেক মানুষের বিরুদ্ধে বিএসএফ দাঁড়িয়ে গেলে প্রকাশ্য দিবালোকে গুলি করলো, মানুষ হত্যা করলো, এটা টাফ। তারা তখন ভারতের জনগণ এবার এই সংঘাতে লিপ্ত হয়েছে। প্রাথমিকভাবে ভারত মানে নানান রকম এই ধরনের ঘটনায় নানান রকম পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া যায়। বাংলাদেশিরা ঘাস কাটতে গিয়েছিল, ঘাস কাটতে গিয়ে ওখানে ভারতীয়দের গম ক্ষেত আছে, সেই গম ক্ষেতের গম কেটে ফেলেছে বলে অভিযোগ। তারপর তারা বেশ দলে দলে এসে এবং কাঁটাতারের বেড়ার যে গেট আছে সেই গেটটা বিএসএফ খুলে দিয়েছে, এরকম তথ্য আমি বিবিসি বাংলায় পেলাম। সেই গেট দিয়ে তারা এসে তারা বাংলাদেশিদের আম গাছ, উল্টো পাশেই আম বাগান ছিল, আম গাছ কেটে ফেলেছে, ডালপালা কেটেছে। মানে এক অর্থে এগুলো খুব বড় ঘটনা না, মানে গমের ক্ষেতের কিছু গম ঘাস মনে করে কেটে ফেললো, আবার এদিকে এসে আম গাছ কাটলো। এরপর পরস্পরের বিরুদ্ধে শত শত মানুষ ঢিল ইটপাটকেল মারা শুরু করলো। এতে বাংলাদেশিদের অন্তত 5 জন আহত হয়েছে। নট অনলি দ্যাট, এক ধরনের হাতে তৈরি বোমা মারা হয়েছে, বিএসএফ টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, যেগুলো আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ বলে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, হুইচ শুড বি রাইট। তো তার মানে নিয়ম বহির্ভূত কাজ করেছে এবং সংঘাতটা এই পর্যায়ে চলে গেছে। পরস্পর বিরোধী মন্তব্য আছে, বাংলাদেশ পক্ষ এটা কোনোভাবেই স্বীকার করছে না। বাংলাদেশের জনগণ যারা ওখানে ছিলেন তারা দাবি করেছেন যে ভারত থেকে তারা সরাসরি নিজেরাই এসে কোনো রকম কোনো উস্কানি ছাড়াই এই কাজটা করেছে। ঘটনা যেটাই ঘটুক না কেন, এখানে খুব তীব্র সমস্যা দেখছি আমরা, জনগণ এবার ইনভলভড হয়ে পড়ছে। এবং একই জায়গায় চাঁপাইনবাবগঞ্জে যেই স্পেসিফিক জায়গায় গতকাল এত সংঘর্ষের ঘটনা ঘটলো, তার 150-200 গজ দূরেই কিন্তু এর আগে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তার মানে সংঘাতের পরিস্থিতিটা কমছে তো নাই, এটা বরং বাড়ছে। কি হতে পারে? ভারতের দিক থেকে সরকারকে নানাভাবে স্ট্রেস করার চেষ্টা হচ্ছে। দহগ্রামের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে এটা দেখলাম যে ওখানে শূন্য রেখায় তারা কাঁটাতারের বেড়া দিচ্ছেন। এই ধরনের একটা বেড়া দেওয়ার শেখ হাসিনার একটা চুক্তি করেছিলেন তাদের সাথে, সুতরাং টেকনিক্যালি তারা কাজটা আইনগতভাবেই করতে পারে যেহেতু এই চুক্তি করেছেন। মানে খেয়াল করি আমরা যে ভারতের পারপাস তার মতো করে মেটানোর জন্য শেখ হাসিনা সবসময় এক পায়ে দাঁড়ানো ছিলেন, এটা আমরা ভালো মতো জানি। কিন্তু কেন এটা করছে, এটা ওই যে বলেছিলাম দহগ্রামের ছিটমহলে যে ঘটনা ঘটেছে, একজনের মন্তব্য একটু পড়ি। উনি বলছেন, আমি একটু পড়ি এই জায়গা থেকে, দহগ্রামের সরকার পাড়ায় সীমান্তের পর বাংলাদেশের প্রথম বাড়িটি ফজলুল ইসলামের। সীমান্ত এলাকায় বসবাসের অভিজ্ঞতা থেকে বলেন, 5ই আগস্টে সরকারের পতনের পর থেকে পরিস্থিতির নানা কারণে উৎকণ্ঠা তৈরি হয়েছে। তার বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, বুধবার তার কাটায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। ফজলুল ইসলাম বিবিসিকে বলেন, বাংলাদেশ সরকার পতনের পর বাংলাদেশ সম্পর্কে যে পরিবর্তন তার প্রভাব পড়েছে সীমান্তবর্তী দহগ্রামের মানুষের জীবনযাত্রায়। ওনার বক্তব্য পড়ছি, যখন থেকে মনে করেন সরকার পালায় গেল তখন থেকে আমরা খুব কষ্টতে আছি। সমস্যা মনে করেন বেড়া কাটা যে দিল এটা একটা আতঙ্ক। শান্তিভাবে মনে করে 3 বিঘা করিডোর দিয়ে হাট বাজার করতে পারতেছি না। এই বেড়াকাটা দেওয়ার আগে মহিলা মানুষ ভাত নিয়ে যাইতেছে মাঠে, আমরা কাজ করতেছি, ওরা দিতেছে পিটান। তার মানে আমরা খেয়াল করি খুব স্পষ্টভাবেই, এবং যেটা আমরা সবসময় বলতে চাই, সরকার পালায় গেল। শেখ হাসিনা পতনের চাইতে জরুরি কথা, শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, সেটা আমরা বলতেই থাকবো, বলে মানুষের স্মৃতিতে এটাকে জীবন্ত রাখবো। যাই হোক, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সংকট বাড়ছে। ইনফ্যাক্ট এই রিপোর্টের বিস্তারিত জায়গায় একই ধরনের কথা এখানে উল্লেখ করা আছে। সুতরাং শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সাথে এই সীমান্তে উত্তেজনার খুব স্পষ্ট যোগাযোগ আছে, এর মধ্যে কোনো কনফিউশনের কিছু নেই। এখনো সীমান্তে ভারত মাঝে কিছু মানুষকে হত্যা করছে, আমাদের সরকার সেটার কঠোর প্রতিবাদ করছে, কিন্তু তারপরও তারা সেটা করছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমরা ধরেই নিতে পারি যে সরকারকে তারা নানাভাবে প্রভোগ করতে চাইছে। কিন্তু ওই যে বললাম, ভারত আবার উল্টো দাবি করছে। আমি সেই বিখ্যাত বা কুখ্যাত বা আমরা মাঝে মাঝে কথ্য ভাষায় সবকিছুকে ঐতিহাসিক বলি না, ঐতিহাসিক পালকি শর্মা যথারীতি সীমান্ত সংকট নিয়ে তার টেক আছে ফার্স্ট পোস্টে। সেখানে তিনি মানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই দায়িত্ব দেওয়াটাকেও একটা প্রভোগ বলে দাবি করছেন, যে তিনি বিজিবির, তখন এটা বিডিআর ছিল, বিডিআরের চিফ ছিলেন এবং পরবর্তীতে যে বিডিআর ম্যাসাকার সেটার তদন্ত কমিটিতে ছিলেন। এগুলো প্রত্যেকটা তার অযোগ্যতা হিসেবে এখানে সে সামনে আনার চেষ্টা করছে। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইন্টারনাল আবার সেই মানে তাদের ভাগ রচনার মতো মাইনরিটির উপরে টর্চার ইত্যাদি নিয়ে তাকে আবার এক হাত নেওয়ার চেষ্টা করলেন। এগুলো করে টোরে কিন্তু বাংলাদেশ প্রভোগ করছে, বলা হচ্ছে যে ভারত সে আইনি পথে কাজ করছে কিন্তু বাংলাদেশ এগুলোতে বাধা দিচ্ছে। এই যে সে তার কাঁটাতারের বেড়া তৈরি করছে, এগুলো প্রত্যেকটা বেআইনি কিছু করছে না, বাংলাদেশের বিজিবি বরং বাধা দিয়ে প্রভোগ করছে। এবং হুমকি টুমকি তো আছেই যে বাংলাদেশ ভারতের মতো এটার সাথে করে কি করতে পারবে না পারবে। যে কথাটা বলতে চাইছিলাম, আসলে সীমান্ত সংঘাতটা এখন বিপজ্জনক দিকে যাচ্ছে। বিশেষ করে জনগণের মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি হয়, এটা খুবই খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। কারণ হলো আমাদের জনগণ, বিজিবি বিএসএফ
অসীম সংখ্যক ওখানে থাকতে পারে না একটা বর্ডারের কাছাকাছি বসবাস করা মানুষের মধ্যে, এবং এটা চাইলেও সম্ভব না যে তাদের মধ্যে দূরত্ব তৈরি করে রাখা। হয়তো এখন সংকট আছে বলে উভয় পাশে বিজিবি এবং বিএসএফ উভয়ের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু এই সংখ্যা একইভাবে রেখে দেওয়া যাবে না। কিন্তু জনগণ যদি এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে, এই যে স্মৃতি আছে এটা ক্রমাগত বাড়তে থাকবে, তখন এইগুলো এক সীমান্তে না, এই একই ধরনের ঘটনা আরো অন্যান্য সীমান্তে ছড়িয়ে পড়তে পারে। এটা তখন আর শুধু বিজিবি বিএসএফ উত্তেজনা না, জনগণের সাথে জনগণের উত্তেজনা, মারামারি খুনাখুনি হতে পারে। এবং এই বাহানায় বিএসএফ তার মতো করে গতকাল যেমন টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, এই বাহানায় সে গুলি করে মানুষ হত্যা করতে পারে। এটা আরেকটা উত্তেজনা বা উস্কানি তৈরির চেষ্টা, খুব সহজভাবে সম্ভব, শুধু সরকারকে বিব্রত এবং বিরক্ত করার জন্য। এটা একেবারেই অসম্ভব কিছু না। আমি মনে করি আমাদের সীমান্তে যে জনগণ আছে এটা নিশ্চিতভাবে একটা চমৎকার বীরত্বের প্রদর্শনী, দেশপ্রেমের প্রদর্শনী, যে আমাদের জনগণ একটা সংঘাতের সময় আমাদের সীমান্তরক্ষীদের সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু সীমান্তরক্ষীদের আসলে উচিত হবে না তাদেরকে সেখানে রাখা, কারণ তাদের সিকিউরিটিরও প্রশ্ন। যদি গুলি শুরু হয় তাহলে নিরস্ত্র মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হবেন, আনট্রেইনড মানুষগুলো, তারা কোনোভাবে ট্রেইন নন। গুলি শুরু হলেও ইনস্ট্যান্টলি কী করতে হয় না হয় সেটা আমাদের সোলজাররা যারা আছেন বিজিবির, তারা সেটা ট্রেইনড। আর একই সাথে জনগণকে সাথে রেখে এটা ফেস করার একটা ভালো দিক যেমন আছে, যে আমার জনগণ আমার সাথে আছে, আমার মনোবল সেটা বুস্ট আপ করে। কিন্তু পাল্টা ভারতের দিক থেকে এখন যা হলো, এটা আরও একটা বড় বিপদের ইন্ডিকেশন তৈরি হয়েছে বলে মনে হয়। বিজিবির উচিত হবে সীমান্ত এলাকায়, চাঁপাইনবাবগঞ্জ তো বটেই, যে কোনো সংঘাতের পরিস্থিতিতে জনগণকে অন্তত যাতে বিজিবির সাথে ওখানে একটা ফোর্স হিসেবে সে তাকে ভিজিবল না করে, সেটা ভালো হবে বলে আমার এখন বিদ্যমান প্রেক্ষাপটে যা ঘটলো। এর আগে যখন জনগণ দাঁড়িয়েছে সেটাকে আমি একটা পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো লেগেছে। আমি সেটা বলেছি যে ভারতের প্রতি মানুষের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান ধরে রাখার জন্য, সার্বভৌমত্ব ধরে রাখার জন্য মানুষ এতটাই আবেগ আপ্লুত যে সে তার মৃত্যু হতে পারে এরকম একটা ঝুঁকির মধ্যে অস্ত্র ছাড়াই দাঁড়িয়ে যায়। অবশ্য অস্ত্র ছিল না, মানে হাতে কাস্তে ছিল, এটাকে পালকি শর্মা তার ঠেইকে আলাদা করে দেখাচ্ছে, বাংলাদেশিরা বিরাট অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়েছে এসবও দেখাচ্ছে। যাই হোক, সো এভাবে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে, এবং সীমান্ত বিপজ্জনক করে তুলতে চাইছে ভারত, সংঘাতপূর্ণ করে তুলতে চাইছে ভারত, যাতে ওই যে আমরা কথা বলি না, পানি খোলা করে ফেলার চেষ্টা করছে যাতে তারা মাছ শিকার করতে পারে। আমাদের খুব সতর্ক থাকতে হবে পানি যাতে ভারত খোলা করে তুলতে না পারে। রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে, কেউ ক্ষতি করতে পারবে না। সীমান্ত সবসময় সুরক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা বেঁচে থাকতে সীমান্তে কেউ আসতে পারবে না। রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। তিনি বলেন, বিজিবি আর বিএসএফ এর মধ্যে আলোচনা চলছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে বিরোধ চলছে সেটা দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে সরকার কিছুটা ছাড় দিত, এখন অধিকার আদায়ে ছাড় দিচ্ছি না, তাই কিছু বিষয়ে ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে, সেখানে সমাধান হবে বলে আশা করছি। সিভিল সার্ভিস বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবায় অনীহা কাজ করে। শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুর ভিত্তি থাকতো না। দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। কারো পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। এদিকে নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত। 6 মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব, এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। বিগত 16 বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, আবার চেষ্টাটা চালু করতে হবে। রোববার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটো একসঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে, আর নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়া সম্ভব, জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। তিনি বলেন, 4 কমিশন যেভাবে সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রয়োজন। ঐক্যমত্য ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না।